নমস্কার, আমি ইন্দ্রনীল। নতুন শো, নতুন গেস্ট, টক শো তো আমাদের চলতেই থাকে। তো স্পেশাল গেস্টের দিকে যদি আমি বলি, রূপালী, রূপা নন্দী সবাই চেনি। চন্দন দা, তাই চন্দন দা না, ফার্স্ট টাইম কাজ করেছিলেন তো দাদার নামই চেঞ্জ হয়ে গেছিল। তো ফার্স্ট অফ অল রূপা দিয়ে চন্দন দা কেমন আছো তোমরা? খুব ভালো আছি। ভালো আছি। তুমি কেমন আছো? ইমোশনাল। এত বাদরামি করলে এরকমই হয়, শান্তশিষ্ট থাকতে হয়। তো ফার্স্ট অফ অল বিশেষ করে এত সুন্দর ওয়েদার, আর রিসেন্টলি দুর্গাপুজো আসছে, তো এই ওয়েদার আর দুর্গাপুজোর মিক্স করে কেমন লাগছে এটা বলো। নেক্সট করে কেমন লাগছে সেটা বলতে গেলে একদিক দিয়ে খুব খারাপ লাগছে। কেন? পুজোটা সামনে হুম, আমাদের যেসব কাজগুলো আমরা করেছি সেই সব কাজগুলো এখন পাবলিশের পর দেবে। হুম, সেই সব কাজের মাধ্যমে যদি এরকম বৃষ্টি হয়, সেই জায়গায় যারা কাজ করেছে কিংবা যারা আছে তারাও তো ঠিকঠাক মতো কোথাও বেরোতে পারছে না যে তাদের জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় কোন জায়গায় পড়েছে হুম। সেই জায়গাটা দেখতে পাচ্ছে না। আচ্ছা, এই একটা কথা। নিজেদের দিক থেকে না ভাবলেও আমার ক্যান্ডিডেট দিক থেকে ভাবতে হবে। মডেল বলো, মডেল মেকআপ আর্টিস্ট, আমাদের মতো ছোট মানুষ যে লোগো লেগে আছে। আর কিছু বলার নেই তাহলে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে, ইন্দ্রনীলের লোগো আমাদের প্রত্যেকটা ব্যানারে আছে, সুতরাং ব্যানার গুলো যেমন দেখা হবে, ইন্দ্রনীলের লোগোও দেখা যাবে, সমস্তটা দেখা যাবে আমার কিন্তু। লোগো না, কলকাতা নিউজ টাইমের লোগো। তো দেখ, কলকাতা নিউজ টাইম তোর তো। আচ্ছা, মানে আমার নাম মানে কলকাতা নিউজ টাইম মানে ইন্দ্রনীল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই। মানে হেডলাইন গ্ল্যাম অরবিট মানে যেমন আমরা দুজন, হ্যাঁ। ঠিক সেই রকম কলকাতা নিউজ টাইম মানে ইন্দ্রনীল। তাহলে এবার যারা আমার চ্যানেলে কাজ করছে না ধরে মারবে আমাকে। না না, ওগুলো তো আমাদের সঙ্গী সাথী, ছেলে মেয়ে। আমরা তো মা বাবা, আমরা মাথায়, তারপরে বাচ্চা কাচ্চাদের সামলানো। এমনি কটা বাচ্চার কথা যদি হচ্ছে তোমাদের বলেন, কটা বাচ্চার পোস্টার লাগানো হয়েছে? 38টা বাচ্চার পোস্টার গেছে। বুঝতেই পারছেন যে। তো 50টা ক্লাবে গেছে, তার মধ্যে বাদ বাকিটা আমাদের দুজনেরও আছে। ও হ্যাঁ, তুমি আমরা বাদ দেবো কেন? একদম একদম। তো এই জায়গাটা একটা খুব খারাপ লাগছে যে যদি এরকম বৃষ্টি হয়, তারা তো তাদের ব্যানার দেখতে যেতে পারাটা খুবই কষ্টের হয়ে যাবে। তো বৃষ্টি ভালো, কিন্তু পুজোর কটা দিন বাদ দিয়ে যদি বৃষ্টিটা হয় তাহলে আরো বেশি ভালো হয়। তাছাড়াও অনেক বাচ্চারা রয়েছে যারা পুজোর সময় ঘুরবে বেড়াবে, তাদেরও একটু অসুবিধা হবে। না, তাদের কথা নয়, এমনি যারা ছোট বাচ্চারাও বেরোয় তাদেরও তো বেরানোটা একটা অসুবিধাজনক হয়ে যাবে। তো পুজোর পর আবার হোক বৃষ্টি, কোনো ব্যাপার না। ওই যে যেমন এটা নিয়ে কথা বলতে গেলে কন্ট্রোভার্সি হয়ে যেমন লোক উই ওয়ান্ট জাস্টিস বললো, পুজোর সময় ঘুরলো, ফের আবার উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম পুজো, ওই রকম পুজো ওটাই বৃষ্টিটা আবার সেটা অমনি হোক, যে ওটা নিয়ে ফেরে টানবো। ফার্স্ট অফ অল তোমাদের জার্নি নিয়ে স্টার্ট করি আমি। তো ফার্স্ট আমি রূপাদির দিকে যাবো, যেমন আমরা বলি লেডিস ফার্স্ট, তো দিদি ফার্স্ট। তো এই যে মডেলিং ইন্ডাস্ট্রি তোমাদের ব্র্যান্ড, ফার্স্ট আমি জানবো তুমি এই যে ইন্ডাস্ট্রিতে আছো কত বছর থেকে? আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় 3.5 বছর হলো আমার এখন রয়েছি। মডেলিং করা বা অ্যাক্টিং এর কাজ করা, এই সমস্তটা মিলে 3.5 বছর হলো। আচ্ছা, তো এই 3.5 বছর মধ্যে ভালো খারাপ সবই দেখেছো। একদম। তো আমি খারাপ দিকেই যাবো ফার্স্ট, যদি ভালো বললে না লোক ফুলে যায় রুচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খারাপ দিকে যা, স্পেশালি যদি মডেলিং ইন্ডাস্ট্রি বলি, মেয়েদের নিয়ে একটা জিনিস আছে যেটা মডেলিং করতে করতে একটা অ্যাপ্রোচ এসে সিপি নিয়ে কন্ট্রোল থাকে, এটা সবাই জানে। সবাই জানে। এটা নিয়ে তুমি কি বলবে? দেখো, এটা আসে না বলবো না, এটা তো আসে, সবার কাছেই আসে কম বেশি, কিন্তু ধরো আমার কাছে এরকম এসেছে কিন্তু খুব কম, যেহেতু আমি আমার জায়গাটা খুব শক্তভাবে ধরে রেখেছি যে না, আমি ওইভাবে কাজ করব না। আমার যদি করতে হয় আমি সোজা পথে করব, হোক না দেরি হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই। তো আমি ধরে রেখেছি বলে অফার এসেছে, কিন্তু আমি সেটাকে অ্যাভয়েড করে বেরিয়ে আসতে পেরেছি। যারা পারে না বা যারা নিজেরাই চায় যে আমরা খুব তাড়াতাড়ি উপরে উঠবো, তারা এই প্রসেসটা নিয়ে নেয়। তো এটা বেসিক্যালি নিজের উপর কিছুটা ডিপেন্ড করে। এখানে সব সময় যে জোর হয়, বলে অনেকে যে জোর করে আমাকে দিয়ে এটা করিস, এটা কিন্তু হয় না। বাজেন। মানে তোমাকে যখন কেউ ডাকবে, তুমি যদি না যাও তাহলে তো জিনিসটা আগাবে না, তুমি যদি যাও তাহলেই তো আগাবে। এটাই হচ্ছে ব্যাপার। এখানে খারাপ ভালো সব আছে। খারাপ, আরো খারাপ কিছু, যে কিছু মানুষের থেকে আমি খুব বাজে ব্যবহার পেয়েছি কাজ করতে গিয়ে। সেই সব মিলিয়ে গিয়ে লাস্ট আমার এটাই তখন মনে হয়েছে যে না, আমি আমার যখন প্রোডাকশন খুলবো, আমার এখানে যারা আসবে তারা যেন সেই জিনিসগুলো না পায়। তো আমি সেটা চেষ্টা করছি। এই টক্সের মধ্যে একটা আমি চুগলি করবো। আমি চন্দন দা আছে এখানে,
2 বছর আগে আমার আড্ডাতে একটু আড্ডা বেশি হয়, ঠিক আছে? তো 2 বছর আগে রূপালীর সাথে দেখা হয়েছিল। তো রূপালী মর্নিং তো আই থিঙ্ক তখন আকরাম দাও ছিল না? আকরাম দা ছিল তখন, আকরাম এখন নেই। এখন নেই। হ্যাঁ তো তখন দিদির সাথে তখন চেনা, তারপরে মাঝখানে ব্র্যান্ড তোমরা ওপেনিং করলে, হ্যাঁ হ্যাঁ আমি রিকু বললাম দিদি জানাবে, জানাবো বলে 8 মাস গ্যাপ, মানে ওই বলে আর 1 মাস হয়ে গেলে বলে 9 মাস বাচ্চা একটা জন্ম, আর কৃষ্ণ বাবা, দেওয়া দরকার না, বীজ কি করে পাবো? কি অবস্থা! ফার্স্ট ডে হচ্ছে 9 মাসের পর। হ্যাঁ, তো 8 মাস পরে একদিন দুদিন ফোন করে বলছে না, আগে মেসেজ, তাই কেমন আছিস? আমি বিন্দাস করে একটু একটু কষ্ট, শোনো একটা কাজ আছে, ভালো এবার মনে পড়েছে, আর 2 দিন পরে 9 মাস হয়ে গেছে, তো ফাইনি। তখন বলছে শোনো একটা কাজ আছে কিং স্টুডিওতে, শান্তি। এবার এবার 9 মাস বুঝতে পারছিলাম, 2 দিন পরে বলতে তো ভালো হতো। আমি তো জানতাম না, তাহলে 2 দিন পরে একেবারে আচ্ছা। বলতাম। না বলে যখন তোমার পোস্টার রিলিজ হয়েছিল, আই থিঙ্ক করেছেন স্কাই ড্রিম, না হলে হ্যাঁ ওই তো বলছি কি, স্কাইডিন থেকে তুই আমাকে মেসেজ করেছিলি, সেটা হচ্ছে গত বছর আমাদের ফার্স্ট মিউজিক ভিডিও হয়েছিল। মিউজিক ভিডিও দাদা ভালোবাসি, হ্যাঁ ওটা দেখে তুই আমাকে বলেছিলিস। কেউ পোস্ট করেছে, ওখান থেকে আমি স্পেসিফিক নিউজ হ্যাঁ পাচ্ছি হ্যাঁ হ্যাঁ করে ক্লায়েন্ট নিতে হয়, ওটা তো হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ওইটারই অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম আমরা যখন, সেটার একটা নিউজ ঠিক করে আমাকে পাঠিয়েছিলিস। তখন মনে পড়েছে, আচ্ছা এই ভাইটাও ছিল, তাই না? ভুলে গেছিলে। এটা ঠিক হচ্ছে না কিন্তু। দরকার না। যাই হোক, এটা নিয়ে বলো। তো চন্দ্র, তুমি কত বছর থেকে ইন্ডাস্ট্রিতে আছো? আপনার কি আড়াই বছর? 2 2.5 না 2.5 কোনটা? আড়াই বছর। আচ্ছা, 2.5 ধরলাম। তো এই 2.5 বছর মধ্যে খারাপ সবই দেখেছো, ভালো দেখেছো। মেনলি যদি বলো, একটা আছে ছেলে মডেল, ইম্পর্টেন্স কি তোমার দেখে কি মনে? আজকাল তো সবাই না, মানে আমি ভালো দেখতে মানে আমি মডেল, আমি না, তারপর বলো। তো তোমার কি মনে হয়? ভালো দেখতে খারাপ সেটা মডেলিং হবে কিনা সেটা সম্পূর্ণ নিজের কাছে। হুম, আমি যদি মনে করি যে আমার দ্বারাই হবে, তাহলে আমি চেষ্টা করলেই আমার দ্বারা হবে। আমি যদি মনে না করি যে আমার দ্বারা, এই তারা খুব এইসব মডেল কাজ করছে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর ফিগার, খুব জিম করে, আমি তো জিম টিম কিছুই করি না, আমি তো নর্মাল আতিপাতি ছেলে, আমার দ্বারা কি হবে? এইটা যদি ভাবো, এটা সম্পূর্ণ ভুল। নিজের মনের চেষ্টা একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা তুমি ভুল করো, বুঝতেই পারেন তাদের পেট এই কাজ করে, এত কাজ করো এটা। কাজ করেই আমাদের জিম হয়েছে অলরেডি। তো আমাকে তুই বল না, 2 বছর আগে কি দেখেছিলিস আর কি হয়ে গেছে? তো এটাই রেজাল্ট। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমি যদি মনে করি যে আমার দ্বারা পসিবল, আমি যত কষ্ট বাধা আসুক না কেন, সমস্ত মানে সলভ করি। একদম। এবার সেই জায়গা থেকে নিজে যদি মনে করি না হবে না, পেছন থেকে তো আমি ধরলাম 2 দিন আমি কাজ করছি, পেছন থেকে আরো 2 জন টান মারবো, আমি যদি বলি সেই টানে যদি আবার পিছিয়ে চলে আসো, সেটা টান হবে না। আচ্ছা, মানে বুঝতেই পারছেন মানে কষ্ট। দুটো কাজ এখন এখন প্রায় শুনি আমাদের প্রোডাকশনে যারা কাজ করেছে, প্রায় শুনি 2 দিন আগেই তো ফোন করে খবর নিল, দাদা আমাদের এই বলেছে, এই হয়েছে। তারা ফার্স্ট টাইম কাজ করেছে, সেই জায়গা থেকে তাদের পেছন থেকে টানার চেষ্টা করে। আচ্ছা, তো এই প্রোডাকশন নিয়ে কথা, তো ফার্স্ট আমাদের প্রোডাকশনের নামটা একটু বলো। আমাদের প্রোডাকশন হচ্ছে, আগে ছিল RCS ক্রিয়েশন ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে এখন গ্ল্যাম অরবিট প্রোডাকশন হচ্ছে। কেন নাম চেঞ্জ করেছো? দেখো সেটা স্পেসিক্যালি আমাদের 3 জনের উপর ডিপেন্ড, নাম স্পেলিং দিয়েছিল, এটাকে চেঞ্জ করেছে। একটা ধরো কেউ তো RCS বললে তো কিছু তো হয় না, হুম, RCS বলা মানে ক্রিয়েশন, মানে একটা ক্রিয়েশন। হুম। যেহেতু আমরা এখানে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ফটোশুট, রিলিজ ভিডিও, পোর্টফোলিও সমস্ত রকম করাচ্ছি, সেক্ষেত্রে ক্রিয়েশন বলে ওই জায়গাটা কিছু হয় না। হুম, একটা প্রোডাকশন হাউস হলে তোমার জায়গায় যদি একটা প্রোডাকশন যদি তুমি করো, সেই জায়গায় মানুষ তোমাকে আগে প্রোডাকশন খুঁজবে, হুম, ক্রিয়েশন খুঁজবে। একদম। সেই জন্যই নামটাকে চেঞ্জ করে ব্ল্যাক করা হয়। আচ্ছা, না, আমাদের মেন বক্তব্য হচ্ছে যে আমাদের নাম দিয়ে শুরুটা করেছিলাম ঠিকই সেই সময়, কিন্তু একটা তো প্রপার নাম থাকা দরকার, কারণ সবসময় যে আমাদের নাম দিয়ে সবাই দেখবে বা এ করবে, ইন্টারেস্টেড হবে এদের নামে, একটা প্রোডাকশন কি আর এমন কি, কিন্তু একটা ভালো একটা সুন্দর একটা নাম থাকলে মানুষের নামটাতেই কিন্তু আমরা অনেক সময় যাই
যে কোনো জিনিস, কোনো একটা বই দেখতে যাই, কোনো একটা মুভির একদম নাম কি নামটা, ও আছে দেখি তো কি মুভিটার ভেতরে কি আছে। আমরা কিন্তু কে করেছে, কে কাজ করছে, কে কি করছে সেটা কিন্তু দেখি না। সেই রকমই সেটা ভাবনা চিন্তা নিয়ে আমাদের মাস দুয়েক আগেই নামটা আমরা চেঞ্জ করলাম। তো যদি সেই নাম চেঞ্জটা বলো, তাহলে সেই নাম চেঞ্জের 1 বছর হয়নি, কিন্তু আমাদের প্রোডাকশনের আজকে 1 বছর কমপ্লিট হলো। তাহলে তো কলকাতা নিউজ চ্যানেল ভালো দিন। খুবই ভালো দিন, আমাদের কাছেও খুব ভালো দিন যে 1 বছর যেদিন আমাদের পূর্ণ হলো, সেদিন আমরাও একটা কিছু করতে পারছি, যেটা আমাদের প্ল্যানিং ছিল কিছু একটা করবো এই দিনটাতে। তো সেখানে এই ছোট্ট প্রোগ্রামটাও যে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি, এটাও আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এই প্রোগ্রামের মধ্যে একটা কোশ্চেন করবো, তুমি তো অনেক কাজ করছো, তোমরা দুজনেই কাজ করছো, কিন্তু কন্ট্রোভার্সি না হলে মজা আসবে না। তা তোমরা অনেক বছর থেকে কাজ করছো, অনেক মিডিয়ার সাথে কাজ করছো, এখন অব্দি বেস্ট মিডিয়ার কার সাথে কাজ করতে ভালো লেগেছে? এইটা বলাটা খুব কঠিন, কারণ আহ কি বলবো, বরযাত্রীতে এসেছি, সব খেলাম, খেয়ে এখন যদি আমি বলি মাংসটা ভালো না, ডালটা ভালো না, এটা ঠিক হবে না, তাহলে আমাকে ধরে পিটাবে। তাহলে জানি তুমি জানি না না, এইটা বলা যাবে না, যতই কন্ট্রোভার্সি হোক না কেন এটা বলা যাবে না। সবাই ভালো, আমাদের কাছে সবাই ভালো। মানে এক কথায় হচ্ছে মা বাবার কাছে সব সন্তান ভালো, তারপরে তো পিটিয়ে পাঠিয়ে মানুষ করার দায়িত্ব মা বাবার। তো আচ্ছা, তোমাদের এখন রিসেন্টলি পুজো, হ্যাঁ, তো তোমাদের রিসেন্টলি শুট হয়েছিল, যত আই থিঙ্ক 3 পার্টে তোমাদের 3 পার্টে কাজ করেছি আমরা। ফার্স্ট টাইম আমরা দেখলাম, যেখানে ফার্স্ট অর্গানাইজ যারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3, যেটা আমার খুব ভালো লাগলো। কারণ আমার ভালো লাগার দুটো কারণ, একটা ওখানে আমার প্রফিট ছিল ভিউজ কমা দেখেছি। ফার্স্ট, আর সেকেন্ড ও একটা রিলস করে রেখেছে, পরে যদি কেউ মানে ওর ওখান থেকে পাওয়া যায়, আমাকে কিন্তু কোনো রকম দায়িত্ব নেই, সব দায়িত্ব ওর, ওইটা ও বদমাইশি করে করেছে। একদম আমাদের আপকামিং নিউ সিন বলতে পারি। একদমই নয়, ওটা আমার কিন্তু কাছে proof আছে। ওটা কিন্তু পাবলিশ হওয়া মানে মানে আর নেই, উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সোজা হিমালয়ে গিয়ে বসে থাকবো, বাকিটা ইন্দ্রনীল বুঝে নেবে। যাই হোক, তো এই যে ফার্স্ট তো বললাম আমার ফার্স্ট বেনিফিট ছিল, আর সেকেন্ড বেনিফিট ছিল আবার দিদিকে জ্বালাতে পেরেছি চন্দনের। আমি ফার্স্ট বলবো, ফার্স্টে যখন চন্দনের সাথে দেখা হলো, মানে ফার্স্ট তোমাদের সেকেন্ড ডে পাত্তাই দেয়নি, চিনতেই পারিনি। ও ও খুব একটা তোকে চেনে ওর। না আমি তো চিনি না, প্রথম দিনের কোন কে চিনে না? কোন কোথায় নিউজ দেখি না। এসছে, সেই নিউজ এসছে থাক। অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কি, ও যদি কাউকে ডাকে তো ঠিক আছে, ও ডেকেছে মানে ও ডেকেছে, ওটা নিয়ে ঠিক। আমার কোনো অত মাথা ব্যথা নেই, ও ডেকেছে ও ঠিক, ওইটা ব্যাপারটা। হ্যাঁ। আর আমি কোনো কিছু ডাকলে ও জানে যে রূপা ডেকেছে, ও রূপা দেখে নিচ্ছে, ওই নিয়ে যে আমাকে গিয়ে দেখতে হবে, ইয়ে করতে হবে, ওই ব্যাপারটা হয় না। চন্দনের দেখার স্টাইলটাই আমার ভালো লেগেছিল। চন্দন আগে ঢুকলাম, কি বললাম দাদা ইন্দ্রনীলে কলকাতা, তো রূপা ডেকেছে, ও বসতে বলেনি। সিট দেখিয়ে দিই। সিট দেখে দিয়েছে, তাহলে আবার কি? হ্যাঁ, এটা এটা একটা বলতো কোন কোন অর্গানাইজার মিডিয়া পার্সনকে বলে বসো, ঢুকলেই তো বলে এই কাজ আছে, এটা করো, ওটা করো, ওটা করো, এটা করে নাকি? আমার একদিক থেকে বললাম, যাদের সাথে কাজ করি সবার তো নিজের লোক চেনে না, সবাই বসতে বলে না, বসতে বলে না। কিন্তু চন্দনদা বসতে বলেছে, এটা বল। আমি তখন তোকে প্রথমবার দেখলাম, আচ্ছা এই হলো চন্দনদা, খবর শুনেছিলাম, আজকে খবরে দেখছি। খবরে দেখছি। তো চন্দনা, ফার্স্ট তোমাদের জার্নি নিয়ে, তোমরা প্রোডাকশন হাউস নিয়ে তো কথা বলো, তো এখন রিসেন্টলি পুজো, তোমরা দুজনকে বলবো, তো চন্দনা পোস্টার প্লাস ব্যানার শুট হয়েছে, তো ওটা কোথায় কোথায় রিলিজ হচ্ছে একটু? ব্যানার কলকাতার মধ্যে আমাদের 50টা ক্লাবে গেছে, তো সব ক্লাবের নাম তো মনে রাখা সম্ভব নয়। আমাদের সাউথেও বেশ কিছু গেছে, যেমন গল্ফ গ্রিনে গেছে, ত্রিকোণ পার্ক গেছে, বেহালা, নবদুর্গার, সম্পর্ক আছে, বিহারের ক্লাব আছে। হ্যাঁ নাকতলা উদয়ন সংঘ, তো হ্যাঁ ওটাতে গেছে। হাজরা পার্ক গেছে, হিন্দুস্তান পার্ক গেছে, আর গুলো গেছে। আর কোথায় বাঘাযতীনে 2-3টে ক্লাবে গেছে। আর নর্থের দিকে গেছে আমাদের বেনিয়াতলা, এন্টালি, তারপর ওয়েলিংটন, দমদম পার্ক, কেষ্টপুর, গোলাঘাটা, কাকুরকাছি, টালা ফ্রেন্ডস, মানে তালা যত friends। মেন আছে ওটা ধরে নিয়েছে। মোটামুটি হ্যাঁ গেছে। এছাড়া তার সঙ্গে আরেকটা বলি, সেটা হচ্ছে আমাদের প্রথমবারের বড় পাওয়া, যে কলকাতা ছাড়িয়ে আমাদের 2টো ব্যানার রানাঘাটের ঘটকপাড়া সার্বজনীন দুর্গা উৎসব সেখানেও গেছে, তো এটা আমাদের কাছে প্রথমবারের বড় পাওয়া। তোমরা কাজ করছো, আমি সত্যি একটা কথা যারা আমরা দেখেছি সবাই একটা রেসপন্স খুব ভালো দেয়,
আচ্ছা, রূপালীর সাথে কাজ করছি, ইন্টারভিউতে সবাই একটা কথা, বেশ কাজ করে, এবার কি হয় না, অনেকজন অনেক জায়গায় কাজ করে, এই যে তুমি তো আগে বললে না, কাজ করেছি, ওই যে রেসপেক্টটা পায় না, এটা হয় না, দাদা দিদির রেসপেক্টটা আলাদা কথা। আমি পার্সনকে ইরিটেট করি, আই থিঙ্ক যারা খুব সেকেন্ড জ্বালায় শুটে গিয়ে, বেশি জ্বালানো আর জ্বালানো মানে হাসিয়ে হাসিয়ে পেটে ব্যথা করে দেবে। ঘন্টার কাজ পুরো 1.5 ঘন্টা লাগে। ভাবো একটা সিনেমায় যদি এবার রিচ বেড়ে যাবে। রিচ না এক্সট্রা, মানে এবার চ্যানেল আগে বুঝে গেছে। তো তোমরা কবে মানে ফার্স্ট একটা কোশ্চেন দুজন দি, ফার্স্ট চন্দ্র তোমায় করো, যদি আজকে তুমি অর্গানাইজার মডেল না হতে তাহলে কি হতে? কি হতে হবে? কি হতো? আমি কোম্পানির কাজ করি, যে কোম্পানির কাজ করতাম। মানে জবই করতে থাকতে। আচ্ছা ম্যাডাম আপনি? আমি করতাম না এটা বলবো না, কারণ আমার এই প্রফেশনে আসা তো ছোট থেকেই একটা ভাবনা চিন্তা, তো সেটা চেষ্টা করতে করতে হয়েছে, কিন্তু অর্গানাইজার হব বা কোনো প্রোডাকশন হাউস ওপেন করব এত কিছু ভাবিনি। আমি জানতাম মডেলিং করবো, অ্যাক্টিং করবো, এটাতেই আগাতে থাকবো। মানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি না থাকতে তাহলে কি করতে, এটা আমি জানতে চাই। ইন্ডাস্ট্রিতে না থাকলে অ্যাকাউন্টস এর কাজ শিখেছিলাম, সেটা নিয়েই থাকতাম আর কি। ফাইনালি কলকাতায় কেউ একজন বললো কি কাজ পেয়ে যেতাম, হ্যাঁ, কেন কি কলকাতায় কি আছে না, কলকাতা মানেই এখন একটাই কথা হবে, বাট সবে একটাই কথা, আচ্ছা আমি তো পড়াশোনা করেছি চাকরি পাইনি। না, চাকরির বাজার তো সত্যিই খারাপ, এটা মিথ্যে কথা বলে লাভ নেই। কিন্তু আমি যে পেয়ে যেতাম এমন নয়, আমি কাজ করছিলাম, করতে করতে সেটাকে ব্রেক দিয়ে আমি এদিকে যখন আসি আমি ওটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে এদিকে আসি। তো এটাতে যদি না আসতাম আমি ওটাতেই কন্টিনিউ করতে থাকতাম, এটাই যা। একটা ছোট্ট কোশ্চেন করবো, ওটা তো একটা ভাইরাল নিউজ তো আজকেই পড়ে গেছে, ধরো তোমাকে একদিনের জন্য সিএম বানানো যাবে, তাহলে কি চেঞ্জ করবে? একদিনের জন্য সিএম বানালে আমি পুরো ভারতবর্ষটা ঘুরে আসবো। বলে আগে কাজ তোমার উন্নয়ন, এখন আমি ঘুরে আসছি। একদিনে উন্নয়ন করা আমার পক্ষে সম্ভব না, ওটা সিনেমাতেই পসিবল, না। ওটা বাস্তব জীবনে কোনোদিন সম্ভব নয়। আচ্ছা তাহলে একবার ট্রাই করা যায়। না, দরকার নেই, আমি এই রিস্কটা নিতে পারবো না। আমি অলরেডি 3-4টে রিস্ক নিয়ে বসে রয়েছি, আর কোনো রিস্কে যেতে পারবো না ভাই। তো আপকামিং পুজোর পরে কি কি প্ল্যান তোমাদের থাকছে? পুজোর পরে আমাদের যেমন একটা সিরিজ করার চিন্তা ভাবনা আছে। পুজোর পরে আমাদের দুর্গা পুজোর পরে আবার কালী পুজো, দেওয়ালি করার একটা চিন্তা ভাবনা করছে। মিউজিক ভিডিও করার চিন্তা ভাবনা করছে। তো রিসেন্টলি আমার মনে হচ্ছে সেকেন্ডে যখন তোমাদের শুট ছিল ব্যানার নিয়ে, তো একটা পোস্টার লঞ্চ করেছিলে, ওটা কি ছিল অ্যাকচুয়ালি? ওটা আমাদের একটা শর্ট ফিল্মের পোস্টার রিলিজ করা হয়েছিল, তো সেই শর্ট ফিল্মটা এখনো তবু মনে রেখো, তো সেটা এখনো আমরা রিলিজ করিনি ছবিটা, এটা পুজোর পর করব, অবশ্যই জানানো হবে ডেট কবে কি করা হচ্ছে। লেগেই গেছে। নিশ্চয়ই। তো আপকামিং যদি বড় প্রজেক্ট বললে সবার জন্য সব বড়, হ্যাঁ 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 হ্যাঁ, বাট একটা ড্রিম প্রজেক্ট যেটা আপকামিং করতে যাচ্ছ। এখনো সেরকম ভাবে আমরা ভাবিনি, তবে ভাবনা চিন্তা অনেক কিছু আছে, দেখা যাক কতটা কি করা যেতে পারে, কারণ শুধু ভাবলেই তো হবে না, আমাকে একটা কাজ করতে গেলে সব দিকটা দেখতে হয়, সেটা একটা ক্যামেরাম্যান হোক, একটা আর্টিস্ট হোক, একটা গল্প হোক, একটা গান হোক, সবটাকে ভেবে গুছিয়ে তবেই এগাতে হবে। তো সেটা যতক্ষণ না প্রপার হচ্ছে ততক্ষণ তো ওটা নিয়ে এগানোটা যায় না না। তো সেরকম ভাবনা চিন্তা চলছে, আগামী দিনে আশা করছি সবার আশীর্বাদ থাকলে বড় প্রজেক্ট নিশ্চয়ই হবে। আচ্ছা, তো প্রোডাকশন নিয়ে তো কথা চলছে, বিরতির পর আবার আমরা আসবো একটা নতুন গল্প নিয়ে, নতুন পিস নিয়ে, তো আবার দেখা হচ্ছে বিরতির পর। পরিবর্তন আনুন ডমিনেটর জিমের সাথে। ডমিনেটর জিম, আপনার স্বপ্নের শরীর গড়ুন কোন্নগরের সেরা জিম, যেখানে আপনি পাবেন অত্যাধুনিক যন্ত্রপাতি, আপনার শরীর চর্চাকে আরো কার্যকর করার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এই জিমটি রয়েছে 54SC চ্যাটার্জি এসটি, মোহন খাটাল ছত্র সমিতি ক্লাবের সামনে। বিরতির পর আবার তো কেমন চলছে, একটা কোশ্চেন করবো, কেমন লাগছে এখন? ভীষণ ভালো লাগছে, সত্যি তো? সত্যি ভালো লাগছে, মনে হচ্ছে নিজেদের বাড়িতে বসেই গল্প করছি। চলে একটা ভালো হলো,
তবে আমাকে নিজে বাড়িতে ডাকতে পারে। এবার বাড়িতে বসেও মাথা খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো ফার্স্ট যখন কোনো কাজ থাকবে না তোকে ডেকে নেবো। একদম আমার একটা কাজ ভালো কাজ করবি, প্রফিট তো বল না। মাথা খাওয়ার জন্য পেমেন্ট দিতে হবে? হ্যাঁ। এ বাবা, তাহলে থাক, তাহলে আমি ফোনে বকে নেবো। হ্যাঁ, তাহলে পেমেন্ট দিতে হবে না। তখনও তো নিজে রিচার্জ করতে হবে না। না, আমার তো ফ্রি আছে, অসুবিধা নেই। তো যাই হোক, এটা হলো কথা, অনেক চেটে নিয়েছি, এবার পয়েন্টে আছে। তো যখন তোমরা প্রোডাকশন হাউস ওপেনিং করেছিলে, তো আমরা সবাই জানি কলকাতাতে এখন কি আছে না, স্পেশালি যদি বলি বাঙালির মধ্যে একটা ভালো ভাবও আছে, খারাপ ভাবও আছে, কেউ কারোর ভালো দেখতে পারে না, অবশ্যই। স্পেশালি এখানে কলকাতায় একদম একদম। তো দুজনকে জিজ্ঞাসা করবো, যখন তোমরা প্রোডাকশন ওপেন করলে কেমন রেসপন্স ছিল এটা বলবো আগে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হচ্ছে প্রোডাকশন করবো, সেটার কোনো মাথায় আমাদের আইডিয়া ছিল না। তো সামহাও আমরা আগে কিছু কাজ করেছিলাম, সেই জায়গায় দেখো একটা জায়গায় কিছুদিন ধরে আমরা কাজ করলাম, আমরা যদি সেখান থেকে খুব একটা যদি বেনিফিট না পাই, আমার ফেসিলিটি বলো, আমার পপুলারিটি বলো, যা যা কিছু হোক, আমি যদি না কিছু পাই, তাই সেখানে তো ঢুকে তো আমার লাগবে না। একদম। মানুষ আজকাল কোথায় দেখতে যে আমার ফেসিলিটি কোথায়, পপুলারিটি কোথায়, সেই জায়গা থেকে কাজ করে। সেই জায়গা থেকে আমরা কাজ করেছিলাম, তো আমরা নিজেদের সেই জায়গা থেকে অনেকটা চূড়ান্ত ঝামেলা, অশান্তি এবং এবং আমরা বিভিন্ন অপমান, সেগুলো শুনে ডিসাইড করলাম যে আর না, কারণ নিজেরা তো অনেকদিন ধরেই অনেকেরই কাছে মানে বকা বলো, অশান্তি, ঝামেলা, অপমান অনেক কিছু সহ্য করলাম, সেক্ষেত্রে নিজেরা একটা কিছু করি, সেই চিন্তা ভাবনা একটা রাতে সব বলা বলে বিকেলে ফোন করলাম, ডিসকাস করলাম, কাজ আমরা নিজেরাই নিজেদের মতো করে কাজ শুরু করি। এইবার কাজ শুরু করলাম, রেসপন্স কিছু ভালো, কিছু খারাপ। খারাপ তারাই যাদের কাজ মানে যাদের কাছ থেকে ধরো আমরা সরে এসেছি, যাদের কাছ থেকে মোদ্দা কথা, আমাদের দিয়ে কিছু মানুষের কিছু প্রফিট হচ্ছিল, প্রচুর profit। যখন আমরা সরে আসি তাদের প্রফিটটা বন্ধ হয়ে যায়, তখন তারা ওই যে প্রফিটটা বন্ধ হয়ে যায়, এবার তার জন্য তো তাদের একটা রিয়াকশন হবেই। সেটাই হচ্ছিল, সেটাই আমরা পেয়েছি। কারণ আমাদের মানে আমাদের এই প্রোডাকশনটা খোলা হচ্ছে এক রাতের মধ্যে, দুজনে কথা বলে যে এটা করা যায় না, এইভাবে করা যায় না বলে একটা প্রোডাকশনের নাম ঠিক করা, একটা লোগো বানানো, মানে খুব ছোট্ট টাইমের মধ্যে আমরা সবটা অ্যারেঞ্জ করেছি, করে আমরা মানে গত বছর 20 সেপ্টেম্বর আমরা প্রথম কাজ করি। তো আমাদের চলে আসায় যদি বলো, তো যাদের লস হয়ে গেছে, বড় একটা লস হয়ে গেছে, সেটা যেদিক দিয়েই বলো না কেন, ফিনান্সিয়াল হোক বা বাকি সাপোর্ট বলো, সেটা হওয়াতে তো তারা তো খারাপটা বলবেই। একদম। তো সেই খারাপটা এখনো লোকে বলে যাচ্ছে, কারণ আমরা মনে করি আমরা এখনো সৎভাবে এবং খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। তো কিছু মানুষের সেই জায়গাটা খুব আমাদের প্রত্যেক কাজের পেছনে মানে কিছু না কিছু একটা ঝামেলা বানাচ্ছে, আচ্ছা, ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি। ডিরেক্টলি হচ্ছে না, ইনডাইরেক্টলি ভাবে করার চেষ্টা। এটা একই করলে তো সাহস দিই না। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের ডাইরেক্ট যদি একটা কিছু বলে, তার তো একটা প্রুফ লাগবে। আমি যদি আজকে তোমাকে কিছু বলি, তুমি তো আমাকে তার এগেইনস্টে বলবে যে তোমার কাছে কি প্রুফটা আছে। একদম। তো কিছু মানুষ হচ্ছে সেইভাবে তো করতে পারবে না, কারণ আমাদের কোনো ইললিগাল কোনো কাজ নেই, ভুলভাল কোনো কাজ নেই, বা ভুল পথে চলছি, বা মানুষকে 2 টাকা বলে 10 টাকা নিয়ে ঠকাচ্ছি, বা এরকম কিছু করছি না যেহেতু। তাই তারা কি করছে, পেছন থেকে আমাদেরকে টান মেরে, ডিমোটিভেট করে, ডিস্টার্ব করে, মানে যতটা করা যায়। এবার কখনো চন্দনকে করছে, কখনো আমাকে করছে, মানে একজন হয়তো আমাকে করছে, আরেকজন চন্দনকে করছে। বুঝতে পেরেছি। এটা মানে প্রথম দিকে যতটা না বেশি হচ্ছিল, এখন তার থেকে বেশি হতে চলেছে। তোমাদের ব্র্যান্ড যখন উপরে উঠবে, তখন তো যেমন হয় না, হ্যাঁ আপ এন্ড ডাউন তো চলবেই। হ্যাঁ বাট তোমাদের মধ্যে একটা কোশ্চেন করবো আমি, তোমরা একটা প্রোডাকশন হাউস চালাচ্ছ, প্লাস তোমরা অর্গানাইজার, আমি ফার্স্ট জানি, ওর পরে প্রোডাকশন। একটা মডেল ধরো, আমি এক্সাম্পল কোশ্চেন করবো, ধরো আমি তোমাদের অর্গানাইজে আমি কাজ করলাম অ্যাজ এ মডেল। আমাকে যদি কেউ তোমাদের কাজ করার পরে আমি কাজ করলাম তোমাদের প্রোডাকশনে, তো অর্গানাইজে কাজ ভালো লাগলো আমার, মানে আমি অ্যাজ এ মডেল, তো আমাকে যদি কেউ অ্যাপ্রোচ করে, আমি অন্য অর্গানাইজের সাথেও কাজ করবো, তখন কি তোমাদের খারাপ লাগবে কি কোনো আমাদের মডেল ওখানে?
একদমই না। একদমই নয়। তখন আরো কারণ বেশি তুমি, মনে হতো খুশি হতো। হ্যাঁ তুমি একজন মডেল, তুমি যেখানে খুশি কাজ করতে পারো, এই সেটা কোশ্চেনটা আমি কেন বাধা করলাম? নিষেধ এই কোশ্চেন এর জন্যই করলাম, কেন কি ম্যাক্সিমাম এটাই, মানে ধরো কোনো অর্গানাইজার একটা ব্র্যান্ড একটা জায়গায় কাজ করলো, অন্য অর্গানাইজারের সাথে কাজ করলে আচ্ছা তুমি ওই অর্গানাইজারে কাজ করছো, এই করছো, এটা চলে। না। এটা কি হয় বলতো, তারাই করবে যারা জানি যে আমার ও চলে গেলে আমার অনেকগুলো মানুষ চলে যাবে, কিন্তু আমরা জানি যে ও চলে গেলে আরো 10 জন চলে আসবে, কারণ আমরা সেই ব্যবহারটাই সবার সঙ্গে রাখি। আমাদের ব্যানার শুটে মনে হয় চন্দন 2 জন রিপিট করেছে না কাজ, 3-4 জন 4 জন, মানে 4 জন। 5 জন, একটা আমি, ও আচ্ছা। তাহলে তাহলে এই যে রিপিটটা করেছে, মানুষ কেন রিপিট করবে? আমার যদি ভালো লাগে তাহলে তো আমি তোমার কাছে আসবো। লাস্ট 3 নম্বর দিনে যখন থার্ড দিনে যখন আমাদের শুট হবে সেদিনও করে মানে তারা আসার কথা ছিল, কিন্তু তাদের অসুস্থতার জন্য আসতে পারেনি। তাহলে আমি এটা বলতে পারি যে তাহলে নিশ্চয়ই কিছু তো আছে যার জন্য তারা 3বার আসতে চাইছে। না, আমার বাড়িতে 3বার যখন কেউ আসবে তার মানে আমার মধ্যে কিছু আছে, বা আমার বাড়িতে কিছু আছে, তবেই সে একদম, আসবে। একদম। তো এটা অন্য অর্গানাইজার বা যাই বলো, তাদের সমস্যা হয় কি যে তারা সেই জায়গাটা দিতে পারে না বলে, কেউ একবার বেরিয়ে গেলে তারা জানে ও বেরিয়ে গেলে কিন্তু আরো কিন্তু 5 জন ওর সাথে বেরিয়ে যাবে। একটা জিনিস খুব খুশি হয় যখন আমাদের কাছ থেকে কাজ করে অন্য কোনো জায়গায় কাজ করছে, সেখানে আমাদের একটা গর্বের বিষয় হুম, যে হ্যাঁ ছেলেটা ভালো আমাদের লাগে তো যে আমাদের এখান থেকে গিয়ে কাজ করছে। কাজ করতে পারছে। দেখো মডেলদের, যারা মডেল কাজ করে, মডেল হিসেবে কাজ করে, তাদের প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে। একদম। সেই জায়গা থেকে কারো কোনো হস্তক্ষেপ করার রাইট নেই বলে আমার মনে হয় যতদূর সম্ভব। আমার মনে হয় যে হস্তক্ষেপ করা উচিত নয় বা হস্তক্ষেপ করাটাও ঠিক নয়। তারা যেখানে ভালো বুঝবে সেখানে হুম। তো দুজনকে আরেকটা কোশ্চেন, তোমরা তো দুজন মডেলিংও করো তোমরা, রিসেন্টলি মনে আছে তোমাদের লালতে তোমরা শুটও করেছিলে, হ্যাঁ, তো আমরা দুজন একসাথে মডেলিংও করি, অ্যাক্টিং এরও, আমাদের মিউজিক ভিডিও, কিছু বেশ রিলস ভিডিও করা হয়েছিল একসাথে। wow, তো অনেক কাজ করা হয়েছে হ্যাঁ, একসাথে। এই জন্যই তো বললাম। তো একটা কোশ্চেন করো, তোমরা দুজন কবে ছিল, তোমরা দুজন কবে, হয় না? কত পুরনো বন্ধুত্ব? 2 বছর। 2 বছর শিওর তো? 2 তুমি বছর। 2.5 বছর থেকে কাজ করছো, 2 বছর, 3.5 বছরের মধ্যে 2 বছর আর কি। হুম, হুম। এবার এই 2 বছরের মধ্যে ফ্রেন্ডশিপের মধ্যে একটা কারণ স্পেশালি সবার মধ্যে থাকে, একটা দুজন কাজ করছে, এমন কখনো কমেন্টস এই নেগেটিভ কেউ এখন অব্দি কেউ তুলেছে যে জানি না, পরে আমার এটা আমার কাজ, এটা আমার মশলা না হলে আমি চলি না। তোমরা যখন কাজ করছো কেউ না কেউ এমন কমেন্ট করে ঠিক আছে তোমরা দুজন কাপল, এমনি কিছু এটা বছর এসছে। আমরা ফার্স্ট রিলস ভিডিওতে, যখন রিলস ভিডিও গত বছর আমাদের পুজোর সময় করা হয়েছিল, তো আমরা যখন শুট করতে যাই, আমাদের ভিডিওগ্রাফার ফটোগ্রাফার যারাই ছিল তারা বলছে দিদি তোমাদের মধ্যে কিছু একটা আছে, নাহলে তোমরা এত সুন্দর পোজ কি করে দিচ্ছ? আচ্ছা ভাই, কিছু নেই, কিছু থাকার দরকার হয় না। ব্যাপারটা তো বুঝে গেছে এই কারণে যে আমরা খুব শর্ট টাইমে মানে শুটটা কমপ্লিট করে ফেলেছি। মানে দেখো, আমাদের এই প্রফেশনে কি, আমার সামনে যে আছে সে আমার কো অ্যাক্টরস, হ্যাঁ তো আমাকে, আমার এই সিনটা আছে, আমাকে সিনটা যেভাবে হোক দিতে হবে, তার মানে এটা কখনোই নয় যে তার সঙ্গে আমার কোনো রিলেশন রাখতেই হবে। একটা ফ্রেন্ডশিপ রিলেশন, ওটাও তো একটা বড়, হ্যাঁ ওটা তো সব থেকে বড় রিলেশন তো ফ্রেন্ডশিপ না, ওটা আছে তো ব্যাস, আবার কি। ইনফ্যাক্ট কদিন আগে হয়েছে আমরা স্টুডিও ডেট ফিক্সড করে এসে দুজনের একটা ফেরার সময় ছবি তুলে আমি মানে স্টোরিতে দিয়েছিলাম ফাইনাল ডেট বলে, এরকম স্টোরিতে লিখেছি। আমার কমেন্ট বক্সে, মানে সরি কমেন্ট না, আমার মেসেঞ্জারে এসছে, তোমাদের কি বিয়ে ঠিক হয়ে গেল? আমাকে যারা চেনে পার্সোনালি তারা বলছে তুমি কি আবার বিয়ে করছো এই ছেলেটাকে? আমি বলছি ভাই, আমাদের শুটের ডেট ফাইনাল হয়েছে, এই ডেটটা আমি পোস্টার দিচ্ছি, তোরা দেখে নি ভাই। আমি মিস করে গেলাম। আমার কমেন্ট ছিল ডেটটা কবে, আমার একটাই মানে কথা, সিরিয়াসলি ওর সঙ্গে বলে না, আমাকে পার্সোনালি ও ছাড়াও যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদেরকে নিয়েও আমাকে প্রশ্ন উঠেছে ওর সঙ্গে কিছু আছে, এত সুন্দর কি করে ছবিটা আসলো, বা এত সুন্দর ভিডিওটা কি করে করলে। আমি বললাম না না, এরকম কোনো ব্যাপার হয় না, দরকার হয় না, এটা কাজ। যদি এই হতো তো সলমান খান আজকে 1000টা বউ হতো, অবভিয়াসলি। তাই না? শুধু সালমান খান কেন, সবাই, মানে আমি ওনাকে ধরবো। না না, তাহলে তো আমি তো সিঙ্গেল নই, বা আমরা এখন কেউই সিঙ্গেল নই, দুজনেই সংসারী।
দুজনেরই সংসার আছে, শুনলে পিটাবে। এবার তো দেখো, সোজা তো বলা যায় না, ইনডাইরেক্টলি ধরতে হয় না। শুধু সালমান কেন, এখানেও কিন্তু একজন আছে এখনো সিঙ্গেল, এখনো সিঙ্গেল আছে। সিঙ্গেল হওয়ার পরিকল্পনা আমি single, আমি না না, আমি ওর কথা বলছি না, আরো একজন আছে। তুমি কাছে একটু বলো। রিসেন্ট তার নতুন মুভি বেরাচ্ছে, এই কদিন আগেই তো ইয়েতে আসলো কি আসলো? আমাদের দেবদা। বিয়েতে সিঙ্গেল সেটা সিঙ্গেল হয়ে মিঙ্গল। এখন বিয়ের কথা বলতে গেলে পরে ধরা পড়বে, কারণ কি আমি মার খাই, সত্যি কথা। না না, এটা নর্মাল বলছি, মানে দাদা তো এখনো বিবাহিত নয়, সেই দিক থেকে তো বিবাহিত নয় দাদা। একদম মিঙ্গল আছে বাট সিঙ্গেল। যাই হোক, সেটা তো থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। যদি ধরে পেদাবে এবার, যাই হোক। তো তো এই যে আমি প্রোডাকশনের দিকেই যাচ্ছি, তো না, অ্যাকচুয়ালি মানুষটাকে আমি খুব ভালোবাসি, তো আমার খুব পছন্দের একটা হিরো, তাই আমি ওনার সবকিছু একটু ফলো করার চেষ্টা করি। সব দিক থেকে না, সবটা না, কিছুটা। মানে কি করে মাথা খেতে হয় আমি ভালো করি। জানি তো আমি, আমি একটা স্কুল খুলতে পারি না, একদম বাচ্চাদের নিয়ে একটা ভালো স্কুল, বয়স্ক লোকেও মাথা খেতে পারি না। বাচ্চাদের স্কুলেও পারবে না, ও নিজে পারবে না। হ্যাঁ, ওটাই দরকার তো, তবে আমি করবো না। ওটাই দরকার। আমি মাসুম না, হুম। যাই হোক, মাসুম বলে অনেক কিছু বেরোবে। না 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 না, আমরা কিছু ভাবি না, তুই ভাবছিস। আচ্ছা, চন্দন দা, রিসেন্টলি যদি তোমাদের দুজন ব্র্যান্ডের কথা বলছি, তোমরা যে কাজ করছো, তো কখন এমন হয়েছে কি এখন রিসেন্টলি তোমরা বলে কি রানাঘাটে তোমাদের পোস্টার মানে ব্যানার লঞ্চ হচ্ছে, তোমাদের কোনো প্ল্যান আছে যে কলকাতার বাইরে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো প্ল্যান? অবশ্যই, কি প্ল্যান আছে একটু কলকাতার মিউজিয়াম মানুষ? আমাদের তো প্রোডাকশন হাউসটা মেইনলি অ্যাক্টিং এর কাজই আমরা বেশিরভাগ করি, মানে ফটোশুটটা খুব কমই করি। এই দুটো মানে আমরা ফটোশুট করলাম, একটা ক্যালেন্ডার, একটা ব্যানার। আচ্ছা, তো অ্যাক্টিং রিলেটেড যেহেতু কাজ করি, আমাদের ইচ্ছে আছে বাইরে কিছু শুট অ্যারেঞ্জ করার। আগামী দিনে কিছু প্ল্যানিং তো অবশ্যই আছে, যে কলকাতার মধ্যে আমরা অনেক শুট করে নিয়েছি অনেক লোকেশনে, বাইরে গিয়ে বাইরের যদি কিছু ছেলেমেয়েরাও করতে চায়, তারা যদি ইন্টারেস্টেড হয়, অবশ্যই তাদেরকে নিয়ে একটা সুন্দর গল্প নিয়ে কাজ করার, তো তো অবশ্যই বাইরে যাবার তো পরিকল্পনা। তোদের একটা কোশ্চেন আমি রিকোয়েস্ট রেখে, তোমাদের কোনো মিডিয়ার কোনো কভারেজ তো মানে হয় নাকি সিন চাই কলকাতা নিউজ মনে রাখবে? অবশ্যই রাখবো। কি করে নিজেকে প্রমোট করতে হয় আমার থেকে তবে শিখে নিবে। ও কিন্তু আমাদের প্রমোট করছে না ভালো করে। তারপরে আজকে এত বড় একটা ভালো হ্যাঁ। তারপর ভালো করে হ্যাঁ, ভালো করে, ওইটাই ভালো করে দেখা। দিচ্ছি আপনাদের। আমার ও খুব কষ্ট নিয়ে, শান্ত ছেলে তো সেই হ্যাঁ, এত ব্যথা যন্ত্রণা নিয়েও বসেও আমাদের সঙ্গে আড্ডা মারছে, এটা সত্যিই ভাবনীয়। তো অতি ধন্য হয়ে গেলাম, ও আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করছে। ভুলে গেছে, এটা আমার টক সব ভুলে গেছি। আমরা বলে দিলাম, ও ভুলে গেছিল। না, আড্ডা মানে এটাই না, অবশ্যই, আড্ডা মানে কি করে কার মাথা খাওয়াই দেয়। আর ওর মধ্যে আমি পিএইচডি করেছিলাম, দেখে বুঝে গেছি। আমি জানি তো, আমি তোকে অনেকদিন ধরে চিনি না। ওই তো 2 বছর 10 দিন, হুম। 10 দিন এর জন্য আমি 10 দিন ভুলে যাই না। তো আপকামিং প্ল্যান্স নিয়ে তোমাদের, এখন রিসেন্টলি পুজো, তোমাদের দুজনের পুজো কি প্ল্যান্স? পুজো প্ল্যানিং বলতে আপাতত যেসব জায়গাগুলো আমাদের ব্যানার গেছে বা হোর্ডিং গেছে, সেইসব ব্যানার কিন্তু আমরা দেখি ভিজিট করে আচ্ছা, মানে সব থেকে আমাদের যেসব জায়গার ছবি পড়েছে সেগুলো কোথাও বাদ হয়। যেসব মডেলরা যারা কাজ করেছে তাদের জায়গাটা আমরা দেখতে পাবো, আচ্ছা। ঠিকঠাক জায়গা আছে কিনা, তাদেরকে কতটা আমরা দিতে পেরেছি। আমি ব্যানের মধ্যেই একটা কোশ্চেন করবো, কেন কি আমি এটা আগের বছরে দেখেছি, এই যে কলকাতার পুজো মানে একটা ইমোশন, দুর্গাপুজো মানে বাঙালির হ্যাঁ। জন্য একটা ইমোশন, হ্যাঁ কিছু হোক না হোক, উই ওয়ান্ট জাস্টিস হলেও হ্যাঁ 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 হ্যাঁ, পুজো, দুর্গাপুজো মানে দুর্গাপুজো। দুর্গাপুজো মানে এটা নিয়ে ভাবে কন্ট্রোভার্সি হবে, যাই হোক, পুজো মানে দেখো, পুজো একটা তো ইমোশনাল। সবার কাছে, মানে আমরা মানে একটা বছর অপেক্ষা করে থাকি মা আসবে বলে, সে আমরা কিছু কিনি না কিনি, যে যেমন পরিস্থিতি থাকি, তবু আমাদের মনে শান্তি, মা এসেছে, মা আসছে, এই যে ব্যাপারটা। মা চলে গেল তখন মনটা আবার সেই খারাপ, আবার একটা বছর তখন যখন আমি নিজের মনে কোশ্চেন করি, মা দুর্গা বাঙালি ছিল, আমার অবশ্যই কোশ্চেন আছে অবশ্যই কি করে, বাংলা ছিলেন নাই বা কি করে, আমি ওটাই তো জানতে চাই, আই ওয়ান্ট কোশ্চেন। বাঙালি ছিলেন।
বা মহাদেবের পত্নী। হ্যাঁ, তো মানে মাকে আমি এক্সাক্ট পুরোটা জানি না, এটা শোনা কথা। এগুলো তো পরে মানে নিয়েছি। আমি যেটুকুনি জানি মহাদেবের পত্নী পার্বতী, হ্যাঁ। তারপরে শুনে এসেছি মা দুর্গা মহাদেবের পত্নী, কিন্তু কোথা থেকে কি রিলেটেড আমি জানি না, আর সেই নিয়ে আমি কোনো মন্তব্যও করতে চাই না। শুধু আমি এটুকু সে কি জানে? আমি না জানি না, এই জন্যই তো কোশ্চেন করলাম। আমি শুধু এইটুকুনি বলতে পারি, মহাদেবের মতন কি সবাই- বলবো, বর পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ও সরি, আমি কেন করবো? ও বউ পাবে, ও পার্বতীর মতন বউ পাক, এবং যে মানে ঝগড়া হলে ওকে বাড়ি থেকে বের করে দিক। মানে রিপোর্টের এমন এমন অ্যান্সার দাও, ভালো কন্ট্রোভার্সি করা যায়। আমার কাছে এমন কন্টেন্ট আছে, হ্যাঁ, তুই কন্ট্রোভার্সি কর না, আমার কাছে উত্তর আছে। একটা বেনিফিট আছে, বল। প্রমোশন তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কর না। হয় না? কি শুনি? ওই যে দিদি আগের মানে CM তে 26-এ দাঁড়াচ্ছে। না না, ওইসব কিছু না, ওইসব ভুলভাল বকছে। আমি মোটামুটি এখন এই অ্যাক্টিং এর কাজে নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি, ওটাকে নিয়ে এগোবো, কোনো ওইসব পার্টি পলিটিক্সে নেই। পরে করতে হবে। ওটা ও করবে, সেটা ও আমার উপর দিয়ে চালানোর চেষ্টা করছে। ওই যে বললাম আজকে নিউজ চ্যানেল চললে একটা পার্টি পাওয়ার চেঞ্জ, তো তুমি যদি একটা পার্টি দাঁড় করো তো চ্যানেলে একটা সাপোর্ট থাকবে। পার্টি দাঁড় করাবো তো একটা, ইন্দ্রনীলকে পিঠানোর পার্টি দাঁড় করাবো। কিছু লোককে ফিট করে রাখতে হবে যে এখানে ঢুকলেই ওকে পিঠানো হবে। তো পাওয়া যায়। ভুলেই নেই এটা, চেঞ্জ এর টপিক। আর পাচ্ছে না, বুঝলেন তো, একদম পার্টি। আর পাচ্ছে না। তো চলো একটা কোশ্চেন আমার মাথায় অনেকক্ষণ মডেলিং এ অনেক সময় কি হয় না, মানে যারা মডেলিং অ্যাক্টিং দুটোই করে, অনেক সময় হয় মডেলিংটাকে রেসপেক্ট করে না, অ্যাক্টিংটাকে করে। তোমাদের দুজনকে আমি কোশ্চেন করবো, তোমার কি মনে হয় যারা মডেল আর অ্যাক্টর দুজন তো আলাদা কাজ, বাট তফাৎটা কি এর মধ্যে দুজনের? মানে অনেকজন ভাবে আচ্ছা তুমি মডেল ভাই, তুমি ওই জায়গাতে নেই, এখন অত উপরে ওঠোনি, এটা কোশ্চেন আছে আমি অনেক শুনি। বাচ্চাদেরকে অওয়া কথা থেকেই তো শুরু করিয়ে বাকিটা যায়। মডেলিংটা হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়ানোর একটা প্রথম ধাপ। আচ্ছা, মানে আমার ক্যামেরার সামনে দাঁড়াতেও তো একটা কিছু জানতে হবে। এটা তো আর আমি মোবাইলে সেলফি তুলে নিচ্ছি না। তো মডেলিংটা ওই প্রথম ধাপ, যেখানে দাঁড়িয়ে আমি ক্যামেরাটা কিভাবে ফেস করব সেটা একটা শেখা, তারপরে গিয়ে অ্যাক্টিং। কিন্তু অ্যাক্টিংটা সহজ নয়, মডেলিংটা খুব সহজ। আমি দাঁড়িয়ে পড়লাম, আমার 10টা ফটো উঠে গেল যে কোনো পোজে, তারপরে এডিট করে ছবিটা আরো সুন্দর করে দিয়ে দিল। মানে তোমার কিন্তু অ্যাক্টিং মানে পুরোটা তোমার ভেতর থেকে বের করতে হবে, সেটা হাসি হোক, কান্না হোক, রাগ হোক, ভেতর থেকে বের করতে হবে। তোমাকে ডিরেক্টর স্ক্রিপ্ট ধরিয়ে দেবে, গল্প বলে দেবে, সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো এবার অ্যাকচুয়াল সেটাকে কি করে বের করব, সেটা কিন্তু একটা শেখার বিষয় আছে। ওটা তো বেশি কষ্ট। ভীষণ কষ্ট, মানে কষ্ট না? যেমন আমাদের আমি যদি মনে করি দুটো আমার কাছে কষ্ট, আমি যদি ভালোবেসে যদি কাজ করি হুম। তাহলে আমি তাহলে বলে কিন্তু তাড়াতাড়ি জিনিসটা শিখে যাবে। মানে যেটা হয়, তুমি জোর করে যদি নাচ শিখতে যাও, নাচটা তুমি শিখতে পারবে না। ভালোবেসে গেলে তুমি একদিনেই নাচের অনেকটা শিখে যেতে পারবে। নাচের মধ্যে তো জোর কথাই বলছি, হ্যাঁ। নাচের মধ্যে যে এক্সপ্রেশন গুলো থাকবে তোমার গানের মধ্যে, যে মনে হবে না যে আমি একটা নাচ করছি, মানে সেই জায়গা থেকে জোর করে করানো মানে তোমার ইচ্ছে নেই। মানে আমাদের একটা প্রজেক্ট ছিল, একটা বড় প্রজেক্ট, যেখানে আমার আর ওর অনেকটা বেশি সিন ছিল। আমরা রাত্রেবেলা ধরেও আমরা ডায়লগ প্র্যাকটিস করা, বা কিভাবে আমরা সেটাকে ক্যামেরার সামনে বোঝাবো, এ করবো, তো সারা রাত ধরে আমরা দুজন কিন্তু করেছি। মানে সব অ্যাকচুয়ালি না, আজকে ওই যে বললাম আজকে তুমি যে এত খাটছো, সবাই তো অর্জুন কাপুর নয়, মানে কি আমাদের পেছনে কোনো গডফাদার নেই, নেই এখানে। আমাদের পেছনে কোনো বড় দাদার হাত নেই। আমরা যা করছি নিজেদের অভিজ্ঞতা, নিজেদের শেখা থেকেই কাজ করে যাচ্ছে। আমরা নাচের দিকেই যাচ্ছি, তাহলে দুটো কোশ্চেন আমার মাথায় চলছে। তোমরা যখন মডেলিং ইন্ডাস্ট্রি, অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে ফ্যামিলি সাপোর্ট কেমন পেয়েছে, দুজনকে জিজ্ঞাসা করবো। কেন কি অনেক আজকাল প্রায় সব, এখানে আমি বাঙালির কথা বলবো, মিডল ক্লাস থেকে একটা জায়গা রেডি করা, ওর পরে একটা নিজে একটা প্রোফাইল রেডি করা, তো কেমন বাইরে থেকে কেমন সাপোর্ট পেয়েছে? আগে চন্দন বলুক, তারপর আমি বলছি। বাড়ি থেকে প্রথম দিকে আমার সাপোর্ট, যেহেতু আমার বাড়িটা একদম প্রত্যন্ত গ্রামে বাড়ি, সেই জায়গা থেকে আমি কলকাতায় কাজের সূত্রে আসে। কোথায় থেকে একটু পাবলিক দেখতে বলো, তাহলে পাবলিক মনে রাখবে। আচ্ছা, আমার হচ্ছে কি একদম তোমার প্রাথমিক প্রতিমা ব্লকের মধ্যে। আচ্ছা, ওটা কোথায়?
পাথরপুর থেকে এল প্লট বলে একটা জায়গা আছে, ব্লক দ্বীপ আছে, আচ্ছা, এই দুটোর মধ্যে। ওখান থেকে এখানে এসে এখান থেকে কলকাতাতে কাজের সূত্রে আসা, সেটা তার পাশাপাশি এর থেকে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। যখন আমি এইচএস কমপ্লিট করলাম, তারপরে কলেজের ফর্ম ফিল আপের নাম করে আমি বেলঘরিয়াতে অ্যাক্টিং ক্লাস শিখতে যাই। প্রকাশ রাজ এখানে সেম, প্রকাশ রাজ হিস্ট্রি সেম। আমি ওখানে মানে অ্যাক্টিং শিখতে গেলাম। তারপরে বাড়িতে মানে আমার প্রত্যেক সানডে করে আমাদের ক্লাস থাকতো, এবার সেক্ষেত্রে প্রত্যেক সানডে কি করতে ফর্ম ফিল আপ করতে গেছে, কোথায় ফর্ম ফিল আপ, সেই নিয়ে এখন দু একবার জানার পর তারপরে যখন যখন আমার ফ্যামিলি জানলো যে ব্যাপারটা, যে আমি এই জায়গায় যাচ্ছি অ্যাক্টিং করতে, যেহেতু আমার বাবাও অনেক মানে আগের যেমন যাত্রা পড়াতে পারে না, বাবা হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা করেছে, Wow. প্রচুর করেছে বাবা। সে যদি সামাও কোথাও বোধহয় আমার বাবার সেটা আরো বেশি প্রকাশ পেয়েছে, বাহ, যে আমার ব্লাড কানেকশন ওরা একজন হোক, যে যে কেউ আমার আমার হ্যাঁ। প্রফেশনটাকে সে ঠিকঠাক সত্যি কথা বলতে গেলে ওই যে লকডাউন কিডসদেরকে ওরা বুঝবে না এই জিনিসটা, যারা মানে অনেক বছর থেকে যারা কাজ করছে, মানে ইন্টারেস্ট, ওরাই এইগুলো বুঝবে। এই যে আজকাল সবাই বাচ্চারা, হ্যাঁ ওর কথা আমি বলতে গেলে আর লম্বা হয়ে যাবে। হুম, তো তারপর থেকে বাবা মোটামুটি সাপোর্টে ছিল। বাবা একটা জিনিস বলতো, তুমি পড়াশোনাও চালাও, এর মধ্যে চাও, তুমি যদি দুটো ব্যালেন্স করতে পারো তবে তুমি চালাও। মানে তোমার দিকে বাবা বেশি সাপোর্ট করে। বাহ। দিদি আপনার দিক থেকে? আমার ক্ষেত্রে তো আমার বাড়িতে সাপোর্ট বলতে আমার বাবা, তো আমার বাবা আমার বড় কাকা, যেহেতু এই প্রফেশনে আগে ছিল আমার বড় কাকা, মানে এখন মারা গেছেন যদিও, তো উনি যতদিন বেঁচে ছিলেন আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে প্রচুর কাজ করেছেন। আমার বাবা একটা সময় থিয়েটারে কাজ করেছে, তো সেটা রক্ততে রক্ততে রয়েছিল বলেই আমার ছোট থেকে ইচ্ছে। তো যখন আমি মানে আমার মা মারা যাওয়ার পর আমার বাবাকে বলি, বাবা বলে ঠিক আছে তুই চেষ্টা কর, দেখা যাক যদি করতে পারিস। সেখান থেকে আমি একটা সাপোর্ট পেয়েছি। আর যেহেতু আমি বিবাহিত, তো আমার শ্বশুর বাড়ির দিক থেকে আমার হাজবেন্ড তো অলওয়েজ সাপোর্টিভ, মানে ও সব সময় যে কোনো কাজে। তো প্রথমে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই যেহেতু বড় বাড়ির, তিনি একটুখানি মনে হয়েছিল বাড়ির বউ এই ইন্ডাস্ট্রিতে যাবে, তারপর বউ যেহেতু একটা অ্যাকাউন্টস এর ডিপার্টমেন্টে কাজ করে, সেখান থেকে পড়াশোনা জানা মেয়ে হঠাৎ করে এই প্রফেশনে চলে যাবে, কেমন হবে কি হবে, একটু তো দোলুমনা ছিল। কিন্তু সেখান থেকে আমি ব্যালেন্স করে আমার আমার কাজ আমি চালিয়ে গেছি। আর সব থেকে বড় সাপোর্ট যেহেতু আমার হাজবেন্ড, তো আমার কাজ করতে একটু কম অসুবিধা হয়েছে। অসুবিধা হয়নি বলবো না, কারণ একটা বাড়ির বউ থেকে একটা মডেলিং অ্যাক্টিং প্রফেশনে আসাটা না খুব চাপের, ওটা কিন্তু মানে সহজ নয়। বুঝতে পেরেছি। তো মানে তাও সেখানে দাঁড়িয়ে আমি আজকে 3-3.5 বছরে একটা জায়গা দাঁড়াতে পেরেছি। বাহ। তো এটা আমার অনেকটা অনেকটা বলবো কি বেশিটাই আমার হাজবেন্ড আর আমার বাবার সাপোর্টের জন্য। আচ্ছা, বাহ। তো তুমি এখনো দুদিন লাস্টের দিকে চলে গেছে, তো আমাকে এখনো বললে না যে অনেক অনেক মিডিয়াদের সাথে কাজ করলে কোন মিডিয়াটাকে ভালো? সবাই ভালো, বাবা মার কাছে সব সন্তান ভালো, কষ্ট কারণ এখন সবার কাছে আমরা বাবা মা হয়ে গেছি। সবাই আমাকে মা, ওকে বাবা। কিন্তু আমাদের বাচ্চাগুলো সব বড় বড়, মানে বাচ্চাগুলো আমার থেকে বয়সে হয়তো বড়, কিন্তু তো ভালো, একদিক থেকে ভালো। তাই জন্য আমাদের কাছে সব বাচ্চা সমান, কেউ খারাপ না। তো লাস্টের দিকে একটাই কোশ্চেন করবো, আপকামিং প্ল্যানস নিয়ে তো তোমরা বললেই দিলে, তো যারা নিউ কামার্স, দুজনে যারা মানে মডেলিং হোক অ্যাক্টিং হোক, ওদেরকে কি বলতে যাবে তুমি? কাজ তো করতেই হবে, যদি নিজের ইচ্ছা থাকে যে নিজে কাজ করব বা মডেলিং অ্যাক্টিং প্রফেশনে আসবো, আসো। সেটা আমার প্রোডাকশনে এসেই কাজ করতে হবে সেটাও আমি বলছি না, কিন্তু যেখানে কাজ করবে সেফ ভাবে কাজ করবে, কাজ করো, চেষ্টা করো, একদিন না একদিন সফল হবে। সবাইকে চেষ্টা করতে হবে, ওই আমি কি করে করব, কি হবে, আমি পারবো কি পারবো না, এই সব ভাবলে কিন্তু কোনোদিন কিচ্ছু হবে না। সবাইকে যুদ্ধ করে কাজ করতে হবে। একদম সবাইকেই, আমি যদি মনে করি কাজ করবো, কিংবা আপকামিং যারা আসবে, যারা কাজ করতে ইচ্ছুক হবে, একটা জিনিস যেন ফোকাস হবে। ফোকাস ইজ দ্য মেইন। ফোকাস না থাকলে, আর সব থেকে বড় হচ্ছে ধৈর্য ধরে থাকতেই হবে। একটা গোল না থাকলে তুমি কোনোদিন কমপ্লিট করতে পারবে না। ধৈর্য ধরে থাকতে হবে, যে আজকে আমার এখানটা হলো না মানে আমার আর হবে না,
কিছু কিছু এটা যেন মডেল আছে আর যেখানে দেখো একটা খারাপ, আমি নর্মাল একটু কথাই বলছি, খারাপ অ্যাপ্রুভাল চলছে। হ্যাঁ, খারাপ এখন তো দেখছি সব মনে হচ্ছে খারাপ অ্যাপ্রুভাল পেয়েই সব উঠে যাচ্ছে, হুম। তাই আমি খারাপ অ্যাপ্রুভাল দিয়ে উঠে যাবো, মানে এই চিন্তা ভাবনা টেন্ডেন্সিটা অন্য। তবে তাদের মধ্যে একটা জিনিস বলতে পারা যে তাহলে কাজের কিন্তু দাম থাকছে। একদম মানে তুমি যে কাজ জানো বা কাজ করার ইচ্ছে সেইটা তো তোমার থাকছে না, তুমি তো ভুল পথে তুমি এগাচ্ছে। ভুল পথে তো সবাই এগিয়ে যেতে পারবে, একদম কিন্তু ঠিক পথে এগানোটা সময় লাগবে। আমাদের প্রত্যেকেরই সময় লেগেছে। আজকে তুমিও যে এতটা নিউজ মিডিয়া এত পপুলারিটি পেয়েছো, নিশ্চয়ই একদিনে হয়নি। এখনো পর্যন্ত সময় লেগেছে, এখনো লাগছে। হ্যাঁ, আমাদের এখনো যে কিছু হয়েছে আমরা বলছি না, আমাদের এখনো এখন সময় জার্নি লাগবে। শুরু হয়েছে, শুরু হয়েছে। সবারই। তাতেই আমাদের একটা জিনিস আমি তোমাকে বলবো ইন্দ্রনী, যে আমরা কাজ করেছি, এমন মানুষ আছে আমাদের পেছনে প্রত্যেকদিন, ইভেন্ট বাড়ছে নিজে না হলেও বা আগে কথা বললাম আগে, কাউকে দিয়ে টেনে মনে প্রোডাকশনটাকে কোনোভাবেই বন্ধ করার বন্ধ চেষ্টা, করার হ্যাঁ। চেষ্টা কিংবা বদনাম করার চেষ্টা, নানান রকম ভাবে নানান অভিযোগ। মানে ধরো আমি একটা কাজ করেছি তোমার সাথে, তোমার কোনটা একটা নর্মাল, আমি ধরো হ্যাঁ সেই জায়গায় যদি আমাদের ভুল থাকে, একটা ছোট্ট ভুল যদি থাকে সেটাও ভুল হবে। হুম। সেই ভুলটাকে যদি আমরা বড় করে দিই না, জিনিসটা তুমি করে নিয়ে এগোতে পারবে না। একদম 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 এই লোকে দেখো, এবার ভুল হয়েছে সেটা বসে কিন্তু কথা বলে মিটিয়ে নেওয়া যায়, But যে আমি তোমার সাথে কাজ রূপাদি করেছি। এটা তোমার ভুল হয়েছে, দেখো না এটা ঠিক করে করা যায় কি। আর তুমি যদি সেই ভুলটাকে নিয়ে কন্টিনিউ চালাতেই থাকো, কি হবে? আমি কিন্তু তোমাকে নেক্সট টাইম আমি ওই জিনিসটাকে বাদ দিয়ে দেবো। একদম। মানে যেসব আমরা public হয় যেটা, যে কোনো প্রডিউসার কি হয়, ইনভেস্ট করে একটা সিনেমা বানাক, একটা যাই বানাক না কেন, যদি সেখানে কোনো রকম সমস্যা হয় সে সেটা বাদ দিয়ে দেয়। সে জানে আমার এই টাকাটা গেছে, আমি পরের সিনেমাটা তৈরি করে কিন্তু টাকাটা তুলে নেবো। অ্যাজ এ প্রডিউসার হিসাবে যদি আমরা বলি, আমাদের কোনো কিছু যদি প্রবলেম হয়, আমরা বলবো দূর থাক, পরের কাজটা বেটার করে নেবো। একদম। কি হলো, ওই কাজে যারা ছিল তারা কিন্তু আর নেক্সট টাইম চান্স পাবে না, কারণ তারা প্রবলেমটা ক্রিয়েট করছে। যদি এরকম হয় যে আমার একটা সিনেমাতে যদি বা কেউ প্রবলেম ক্রিয়েট করে, তা আমি তো তাকে নিয়ে নেক্সট টাইম আর কাজ করতে পারবো না, তাহলে আমাকে নতুন কি সুযোগ দিয়ে দিতে হবে। একদম। তার থেকে বড় কথা যারা প্রবলেম ক্রিয়েট করে, আমি একটা বললাম প্রবলেম ক্রিয়েট, আমার নিজস্ব তো কোনো একটা মতামত থেকে যে আমি তো প্রবলেমটা করছি কি কারণে করছি, সেই সেন্সটা মানে কিছু মানুষের হচ্ছে সেন্সটা কাজ করছে না। মানে ধরো আমাকে আমার থেকে পেছনে একজন আছে, সে কাটিং আছে, তুমি এটা বলো, বুঝতে পেরেছি। এই কাটিমার দেখো যারা কাটি মারছে ওরা নিজেই একদিন নিচে চলে যাবে। হ্যাঁ, এটা আমি সবসময় ওকেও বলি, আমি নিজেও ভাবি যে এই যারা এরকম করে না, তাদের আজকে চলছে, কালকে গিয়ে কিন্তু তারা আর কিছু করতে পারবে না। একদম একদম। যাই হোক, তো খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগলো আর আড্ডাটা মেরে। আড্ডা থেকে বেশি মাথা খাওয়া হয়েছে লোকে, যেটা আমরাও একটু খেলাম কিছুটা, এর জন্য রাস্তায় কিছু শিখে নিলাম। আমরা নেক্সট টাইম আমরা এটাই অ্যাপ্লাই করবো ওর উপরে। তবে একটা জিনিস আমি বলবো, আজকে গ্ল্যাম অরবিটে 1 বছর পূরণ হলো, আপনাদের ভালোবাসায় আরো যেন আমরা দীর্ঘ পথ এগোতে পারি, সেই চিন্তা ভাবনা রেখে আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। জেনেছি ভুল ত্রুটি যা হবে সমস্ত কিছু ক্ষমা করে নিজেদের ঘরে সন্তান মনে করে একদমই তাই। আমাদের ক্ষমা করে আমাদের গ্ল্যাম অরবিটের দুর্গাপুজোর যে হোর্ডিং, সেটা মোটামুটি কলকাতা শহরের অনেকগুলো ক্লাব, আমরা নামও বলে দিলাম। তো কেউ কোথাও নিশ্চয়ই সবাই পুজো দেখতে যাবেন, যদি চোখে পড়ে দয়া করে ছবি তুলে বা ভিডিও করে আমাদের পেজে পাঠাতে পারেন, ট্যাগ করতে পারেন। গ্ল্যাম অরবিট প্রোডাকশন হাউস বলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা ট্যাগ করতে পারেন। আদারওয়াইজ আমাদের মিডিয়া পার্টনার তো রয়েছে, প্লাস আমরাও রয়েছি, আমাদের যে কাউকেও ট্যাগ করতে পারেন। আমি রূপা নন্দী ফেসবুক পেজে আছি, ও হ্যাঁ আমাদের ট্যাগ করে দিতে পারেন। যেখানেই দেখবেন একটু দয়া করে এইটুকুনি আমাদের ভালোবাসা দেবেন, কারণ আমাদের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হবে না। এটাই হচ্ছে আমাদের আজকের গিফট, সবার থেকে চেয়ে নেওয়া। একদম একদম একদম। তো আমরা একটু এখানেই শেষ করি।